আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে জানি না ক্লাস করতে পারবো কিনা, বারবার নেট প্রবলেমের মধ্যে আছি। এখনো ক্লাসে অ্যাটেন্ড করার পর আবার কেটে গেছিল নেট প্রবলেম। তো চেষ্টা করবো আমি তারপরেও সর্বোচ্চটাই নেট প্রবলেম না করলে ক্লাসটা চালিয়ে যেতে। তো তোমরা আমার সাথে থাকবা শেষ পর্যন্ত ক্লাসের। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন ক্লাস নিয়েছিলাম পর্যায়বৃত্ত গতি অধ্যায়ের কয়েকটি টপিকস নিয়ে। আজকে আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায়ের সরল মূল গতি সম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ প্রতিপাদন করব। আমাকে প্রথমে অন্তরক সমীকরণ কি জিনিস জানতে হবে। অন্তরক সমীকরণ কি জিনিস সেটা জানতে হবে। আন্তরিক সমীকরণ হলো এমন এক ধরনের সমীকরণ, আন্তরিক সমীকরণ হলো এমন এক ধরনের সমীকরণ, অন্তরক মানে হচ্ছে যে পরিবর্তন নির্ণয় করা, কোন একটি বস্তু বা বিশেষ কিছুর পরিবর্তন নির্ণয় করা। তাহলে অন্তরক সমীকরণ হলো এমন এক ধরনের সমীকরণ যেখানে স্বাধীন চলক এবং স্বাধীন চলক ও অধীন চলক বিদ্যমান থাকবে এবং স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের অন্তরীকরণ সহ বিদ্যমান থাকবে। দেখো, অন্তরক সমীকরণ বের করার আগে আমাকে অন্তরক সমীকরণ কি জিনিস সেটা জানতে হবে। অন্তরক সমীকরণ হচ্ছে এমন ধরনের সমীকরণ যেখানে স্বাধীন চলক এবং অধীন চলক বিদ্যমান থাকবে। আমরা নবম দশম শ্রেণীতে স্বাধীন চলক এবং অধীন চলক কি জিনিস পড়েছি, জেনেছি। স্বাধীন চলক হচ্ছে এমন কতগুলি, কোন ফাংশনের মধ্যে এমন কতগুলি চলক যে চলক মান নির্দিষ্ট থাকে এবং এই নির্দিষ্ট মানের সাপেক্ষে যদি অন্য কোন চলকের মান বের করা যায় তখন সেই চলকটাকে বলা হয় অধীন চলক। সুতরাং স্বাধীন চলক এবং অধীন চলক বিদ্যমান থাকার সাথে সাথে যদি স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলক অন্তরীকরণ সহ বিদ্যমান থাকে তখন সেই ধরনের সমীকরণগুলিকে আমরা বলবো অন্তরক সমীকরণ। সেগুলিকে আমরা কি বলবো? অন্তরক সমীকরণ বলবো। এই সমীকরণগুলি কি করা যায়? সমাধান বের করা যায়। এই সমীকরণগুলি কি বের করা যায়? সমাধান বের করা যায় বা এই সমীকরণগুলিকে প্রতিপাদন করা যায়। ঠিক তেমনি সরল মূল গতি সম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণও কি করা যায়? প্রতিপাদন করা যায় বা এর সমাধান নির্ণয় করা যায়। আমরা প্রথমে সরল মূল গতি সম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ নির্ণয় করব, এরপরে আমরা সেটার সমাধান করার চেষ্টা করব। দেখো, আমরা প্রথমে অন্তরক সমীকরণ কিভাবে নির্ণয় করব। দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে যদি কোন স্প্রিংকে ঘর্ষণবিহীন তলে সরল সন্ধিত স্পন্দনে রত, যদি কোন সরল সন্ধিত গতির ক্ষেত্রে যদি কোন স্প্রিং ঘর্ষণবিহীন তলে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনরত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে টি সময়ে স্প্রিংটির প্রসারণ বা সংকোচন স্প্রিংটির প্রসারণ বা সংকোচন বা টি সময়ে স্প্রিংটির সরণ x হয় x
হয়, আবার বলতেছি সরল সন্ধিত স্পন্দনরত কোন স্প্রিং যদি ঘর্ষণবিহীন তলে সরল সন্ধিত স্পন্দনরত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে স্প্রিংটির সংকুচন প্রসারণ ঘটতে পারে। যদি কি সময়ে স্প্রিংটির সংকুচন বা প্রসারণ বা সরণ x হয় তাহলে স্প্রিংটির ব্যাক v সমান হবে d dt of x। d dt of কি x, অর্থাৎ সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন। সময়ের সাপেক্ষে কার পরিবর্তন? সরণের পরিবর্তন। এবং ত্বরণ সমান হবে ত্বরণ a সমান হবে d dt of v, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। আমরা বেগ কাকে বলে জানি? বেগ জানি যে সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। একইভাবে ত্বরণ কাকে বলে জানি? নির্দিষ্ট দিকে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলি। এখন দেখো কাইন্ডলি এখানে একটা v আছে এবং v এর মান আমরা জানি dx dt। আমরা এখানে যদি মানটা বসাই a ইকুয়াল d dt of dx dt, dx কি dt। আমি যদি একটু গুণ করে ফেলি তাহলে আমরা পাবো a সমান d স্কয়ার x dt স্কয়ার, d স্কয়ার x t স্কয়ার dt স্কয়ার। অর্থাৎ কোন একটি সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনরত স্প্রিং ঘর্ষণবিহীন তলে স্পন্দন করতে থাকলে, স্পন্দনরত অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে তার ত্বরণ হবে d স্কয়ার dt স্কয়ার x, d স্কয়ার dt স্কয়ার x, যেখানে x হচ্ছে সরণ, t হচ্ছে সময়। এখানে তুমি দেখো এখানে x কার সাপেক্ষে পরিবর্তনশীল হচ্ছে? সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল হচ্ছে। যার সাপেক্ষে পরিবর্তন হবে সে স্বাধীন চলক এবং যে পরিবর্তন হবে সে হবে অধীন চলক। সুতরাং এখানে x হচ্ছে অধীন চলক এবং t হচ্ছে কি চলক? স্বাধীন চলক। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা সরল সন্ধিত গতির ক্ষেত্রে জানি যে যদি কোনো গতিশীল বস্তু কণা সময়ের সাপেক্ষে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনরত অবস্থায় থাকে এবং তার উপর প্রত্যয়নী বল প্রয়োগ হয়, তার উপর কি বল প্রয়োগ হয়? প্রত্যয়নী বল প্রয়োগ হয়। এই প্রত্যয়নী বলের কারণে যদি তার উপর তার ত্বরণ কার্যকর হয়, কি কার্যকর হয়? ত্বরণ কার্যকর হয় এবং সরণ ঘটে, সেই ক্ষেত্রে ত্বরণ সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। ত্বরণ সরণের সমানুপাতিক হবে এবং কি মুখী হবে? বিপরীতমুখী হবে। আমি এখানে লিখতেছি ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কাইন্ডলি একটু দেখার চেষ্টা করিও। যদি না বুঝো আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি সর্বোচ্চটাই চেষ্টা করব বুঝিয়ে কি করার জন্য, বলার জন্য। কারণ না বুঝলে তো সেটার কোনো গুরুত্ব থাকে না। আর এই অধ্যায়টা 21 সালের পরীক্ষার্থী এবং 22 সালের পরীক্ষার্থী দুইটা ব্যাচের জন্যই গুরুত্বপূর্ণ। তাই দুই ব্যাচের স্টুডেন্টরাই এই ক্লাসগুলি দেখলে তোমরা কি হবে? উপকৃত হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, কিন্তু ত্বরণটা সৃষ্টি হয় কার কারণে? বলের কারণে। বল প্রয়োগ করার কারণে ত্বরণ সৃষ্টি হচ্ছে। যেহেতু বল প্রয়োগ করার কারণে ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেহেতু ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয় অবশ্যই বলও কি হবে? সরণের সমানুপাতিক হবে। সরণের সমানুপাতিক অর্থাৎ বল সরণের কি হবে? সমানুপাতিক হবে এবং কি মুখী হবে? বিপরীতমুখী হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি বল যদি F হয়, সরণ যদি x হয়, তাহলে আমরা লিখতে পারি F proportional to -x, F proportional to -x, অর্থাৎ সরল সন্ধিত গতির সংজ্ঞা হতে পারে F proportional to -x। বা আমি এখান থেকে লিখতে পারি F সমান -kx, F সমান -kx। এখানে kটা সমানুপাতিক ধ্রুবক, এখানে kটা কি ধ্রুবক? সমানুপাতিক ধ্রুবক। সুতরাং আমরা বলতে পারি F equal -kx, এটাকে 1 নং সমীকরণ দেব এবং এখানে লিখব k একটি ধ্রুবক। না বুঝলে কাইন্ডলি বলিও, কমেন্ট বক্সে জানাইও, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের ভালো করে বুঝিয়ে বলার জন্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমি লিখলাম F সমান -kx, F সমান কি x? -kx। এখন দেখো
নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি যে F সমান ma। F সমান কি ma। আমরা এখানে জানি যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটবে বল যেদিকে প্রযুক্ত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি যে F সমান ma। আমরা কিছুক্ষণ আগেই a সমান পেয়েছিলাম d স্কয়ার x dt স্কয়ার। আমি এই মানটা এখানে যদি বসাই দিই তাহলে আমরা F সমান পাবো m d স্কয়ার x dt স্কয়ার। আমি এটাকে 2 নং সমীকরণ দেব। কাইন্ডলি একটু দেখার চেষ্টা করো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের বামপক্ষ কিন্তু f। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের বামপক্ষ কিন্তু কি f। তার মানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের বামপক্ষ পরস্পর সমান। যদি বামপক্ষ সমান হয় তাহলে ডানপক্ষগুলিও পরস্পর কি হবে সমান হবে। তাহলে আমি 1 ও 2 নং সমীকরণ থেকে কি লিখতে পারি দেখো 1 ও 2 নং সমীকরণ থেকে লিখতে পারি 1 ও 2 হতে পাই m d স্কয়ার x dt স্কয়ার সমান kx kx। কাইন্ডলি যারা উপস্থিত আছো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা তোমাদের রোল নাম্বার এবং নাম সেশন কমেন্ট বক্সে লিখবা আর না বুঝলে কমেন্টে বলবা স্যার আমি বুঝতেছি না, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন উভয় পাশে m দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকবে d স্কয়ার x dt স্কয়ার ইকুয়াল -k/m * x অর্থাৎ উভয় পক্ষে আমরা কি দ্বারা ভাগ করলাম উভয় পক্ষে আমরা m দ্বারা ভাগ করলাম। এখানে আমি যদি k/m কে w স্কয়ার দ্বারা কল্পনা করি অর্থাৎ w স্কয়ার দ্বারা সংজ্ঞায়িত করি বা k/m সমান w স্কয়ার দণ্ডে আমরা এখানে লিখতে পারি বা d স্কয়ার x dt স্কয়ার সমান w স্কয়ার। এটাকে আমি w না বলে ওমেগা বলি w বললে জিনিসটা কি হয়ে যাচ্ছে ঝামেলা হয়ে যাচ্ছে। আমি ওমেগা বলি ওমেগা স্কয়ার ধরলে আমরা লিখব ওমেগা স্কয়ার x বা এটাকে যদি আমি পক্ষান্তর করে লিখি d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0 সমীকরণ 3। এই সমীকরণ 3 হচ্ছে সরল সন্ধিত স্পন্দনরত কণার বা স্প্রিং এর ব্যবকলনীয় সমীকরণ। এই সমীকরণ 3 হচ্ছে সরল দোল গতি সম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ বা সরল সন্ধিত স্পন্দনরত বস্তুর অন্তরক সমীকরণ। আমরা অন্তরক সমীকরণে বলছিলাম যে একটি স্বাধীন চলকের সাপেক্ষে একটি অধীন চলকের অন্তরক সহগ বিদ্যমান থাকে। এই দেখো এখানে স্বাধীন চলক হচ্ছে t, অধীন চলক হচ্ছে x। তাহলে t এর সাপেক্ষে x এর একটি কি রয়েছে অন্তরক সহগ রয়েছে। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা সরল দোল গতি সম্পন্ন বস্তুর অন্তরক সহগ কি করলাম নির্ণয় করলাম। আমরা এখন এই সমীকরণটি সমাধান করার চেষ্টা করব কারণ আমরা জানি যে প্রত্যেকটা সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান থাকে, প্রত্যেকটা সমীকরণের একটি কি থাকে সমাধান থাকে। আমরা এখন সমাধান নির্ণয় করার চেষ্টা করব। সমীকরণের সমাধান নির্ণয়। দেখো অন্তরক সমীকরণটি আমরা একটু লিখব সরল দোল গতি সম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ। সরল দোল গতি সম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণ হলো d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0। দেখো এটা ছিল অন্তরক সমীকরণ। এটা কি ছিল অন্তরক সমীকরণ ছিল। আমি এই অন্তরক সমীকরণের সমাধান বের করব। অন্তরক সমীকরণের সমাধান বের করা যায় দুই নিয়মে। কয় নিয়মে? দুই নিয়মে। একটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ব্যবকলন পদ্ধতি বা অন্তরীকরণ পদ্ধতি। ব্যবকলন পদ্ধতি বা অন্তরকলন পদ্ধতি বা অন্তরীকরণ পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে সমাকলন পদ্ধতি। আমরা প্রথমে ব্যবকলন পদ্ধতিতে সমাধান বের করব, এরপরে আমরা সমাকলন পদ্ধতিতে সমাধান করব। প্রথমে কি পদ্ধতিতে? ব্যবকলন পদ্ধতিতে, এরপরে সমাকলন পদ্ধতিতে সমাধান বের করব। দেখো আমি ব্যবকলন পদ্ধতিতে প্রথমে সমাধান বের করতেছি। এটার জন্য আমাকে একটা সমাধান মনে করে নিতে হবে। একটা সমাধান কি করতে হবে? ধরে নিতে হবে। মনে করি 1 নং সমীকরণের একটি সমাধান x =
1 নং সমীকরণে দেখো আমি প্রথমে কিন্তু ব্যবকলন পদ্ধতিতে করতেছি। কোন পদ্ধতিতে করতেছি? ব্যবকলন পদ্ধতিতে। 1 নং সমীকরণের ব্যবকলন পদ্ধতিতে যখন আমরা সমাধান নির্ণয় করব তখন আমরা কি করব? ওই যে কোন একটি সমাধান কল্পনা করব। কোন একটি সমাধান কি করব? কল্পনা করব। সেই সমাধানটাকে আমি এখানে কল্পনা করলাম কি? আমি এই সমাধানটিকে কল্পনা করে নিলাম x equal a sin 2a sin omega t plus delta, omega t plus delta। এটা সমীকরণ 2। এটা সমীকরণ কত? 2। অর্থাৎ আমি সমাধান না করতেই কিন্তু সমাধান কি করে নিলাম? কল্পনা করে নিলাম। অর্থাৎ আমাকে ব্যবকলনীয় পদ্ধতিতে সমাধান বের করতে গেলে আমাকে একটি সমাধান আগে কল্পনা করে নিতে হবে। এখানে দেখো x হচ্ছে সরণ, x হচ্ছে কি? আনুভূমিক সরণ, a হচ্ছে তরঙ্গটির বা কম্পনরত কণাটির বিস্তার, এরপর আছে স্পন্দনের বিস্তার আর কি। এরপর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে সময়, আর ডেল্টা হচ্ছে কি? দশাপার্থক্য। ডেল্টা হচ্ছে কি পার্থক্য? দশাপার্থক্য। এখন দেখো এই সমাধানটিকে আমি যদি ব্যবকলন পদ্ধতিতে ব্যবকলন করে বা অন্তরীকরণ করে এই সমীকরণটি পাই তাহলে বুঝতে পারবো যে এই সমাধানটি এই সমীকরণের একটা সমাধান। কখন? যদি আমি এই সমাধানকে ব্যবকলন করার পর দুইবার ব্যবকলন করার পর যদি এই সমীকরণে আমরা উপনীত হতে পারি তাহলে বুঝতে পারবো এই সমাধানটি অবশ্যই এই সমীকরণের একটি কি অ্যানসার বা সমাধান। এই রাশিটি এই সমীকরণের একটি সমাধান। তাহলে আমরা এটাকে দুইবার ব্যবকলন করে দেখি। সমীকরণ 2 কে 2 নং কে সময়ের সাপেক্ষে ব্যবকলন করে পাই, সময়ের সাপেক্ষে ব্যবকলন মানে অন্তরীকরণ, মনে রাখিও। ব্যবকলন করে পাই কি পাই? দেখো d dt of x, বাম পাশে x ছিল, সমান d dt of a sin 2a sin omega t plus delta, omega t plus কি? delta। অর্থাৎ আমি 2 নং সমীকরণকে সময়ের সাপেক্ষে কি করলাম? ব্যবকলন করলাম। 2 নং সমীকরণকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করলাম। একবার ব্যবকলন করার পর কি আসে দেখি। এটা দেখার পর আমরা দ্বিতীয়বার আবার ব্যবকলন করব। দ্বিতীয়বার ব্যবকলন করার পর যদি আমরা 1 নং সমীকরণটা পাই তাহলে বলবো যে 2 নং সমীকরণটি 1 নং সমীকরণের সমাধান। যদি না পাই তাহলে বলবো যে সমাধান নয়। তাহলে এখন দেখো এটাকে আমরা ব্যবকলন করলে এরকম পাবো d dt of x equal, এখানে একটা ধ্রুব রাশি, ধ্রুব রাশি হওয়ার কারণে ব্যবকলন হবে না, এটাকে বের করে দিলাম d dt of sin omega t plus delta। দেখো আমরা ডিফারেনশিয়েট করার সময় পাবো যে তোমরা যখন ম্যাথমেটিক্স ইন্টারমিডিয়েটের উচ্চতর প্রথম পত্র পড়বা সেখানে ডিফারেনশিয়েশন করার সময় তোমরা দেখবে যে d dx of sin theta সমান d dx of sin theta সমান cos theta, d dx of sin theta সমান কি? cos theta। তাহলে এইটা পুরোটাকে যদি আমি থিটা ধরি তাহলে আমরা লিখতে পারি a cos omega t plus delta, a cos omega t plus delta। এটা কি থিটা? এটা তো থিটা নয়। যে যদি থিটা হতো একটা পদ হতো, কিন্তু এখানে কয়টা পদ আছে? 1 2 3টা পদ আছে, 3টা রাশি আছে, 3টা কি উপাদান আছে, পদ আছে 2টা, ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে থিটা না হয়ে একাধিক রাশি এখানে থাকার কারণে এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে। এটাকে আবার ডিফারেনশিয়েট করলে আমরা পাবো d dt of ওমেগা টি প্লাস ডেল্টা। কাইন্ডলি একটু দেখবা মনোযোগ দিয়ে, এটা আমি স্টেপ বাই স্টেপ করে ডিফারেনশিয়েট করব। d dt of omega t plus d dt of delta, d dt of কি? delta। কাইন্ডলি একটু দেখো এখানে ওমেগাটা ধ্রুব রাশি, এটাকে বের করে দিলাম, ওমেগা বের করে দিলে ওমেগা চলে আসবে, বাকি থাকবে d dt of t প্লাস এটা ধ্রুব রাশি, ধ্রুব রাশির কোনো ব্যবকলন বা অন্তরীকরণ হয় না। ধ্রুব রাশির কোনো ব্যবকলন বা অন্তরীকরণ না হওয়ার কারণে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন দেখো এটা t এর সাপেক্ষে t কে ডিফারেনশিয়েট করতেছি, t এর সাপেক্ষে t কে ডিফারেনশিয়েট করলে x এর সাপেক্ষে x কে ডিফারেনশিয়েট করলে বা phi এর সাপেক্ষে phi কে ডিফারেনশিয়েট করলে 1 হয়। অর্থাৎ এই ডিফারেনশিয়েশনটা কত হবে? 1 হবে। তার মানে ওমেগা ইনটু 1 প্লাস 0, তার মানে টোটালি পাবো ওমেগা। অর্থাৎ এই রাশিটিকে ডিফারেনশিয়েট করলে আমরা পাবো কি? ওমেগা পাবো। তাহলে এখানে আমরা একটা কি লিখবো? ওমেগা লিখবো। এখানে একটা কি লিখবো? ওমেগা লিখবো। এটা লেখার আগে আমি এখানে আরেকটু লিখি, আমাকে দ্বিতীয়বার আবার ডিফারেনশিয়েট করতে হবে, সেটা একটু তোমাকে দেখাই। তাহলে আমরা এখানে ওমেগা টি প্লাস ডেল্টা লিখলাম। পরের লাইনে আমরা আবার লিখবো a cos omega t plus delta
ইনটু ওমেগা। পরের লাইনে আমরা এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা পাবো সমান a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা, এটা কি সমান পাইলাম d dt অফ x সমান পাইলাম, d dt অফ x সমান। কিন্তু আমি বলছিলাম এক নং সমীকরণকে কয়বার ডিফারেন্সিয়েশন করব, সরি দুই নং সমীকরণকে কয়বার ডিফারেন্সিয়েশন করব, দুইবার ডিফারেন্সিয়েশন করব। প্রথমে একবার করছি, এখন আবার ডিফারেন্সিয়েশন করব। আবার ডিফারেন্সিয়েট করলে d dt অফ dx dt, d dt অফ dx dt, dx dt, তাহলে এই দুইটা ধ্রুবরাশি, এই দুইটা ধ্রুবরাশি এগুলিকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু এগুলি কি হয়ে আসবে, বের হয়ে আসবে। এজন্য আমি এগুলিকে যদি বের করে দিই তাহলে আমরা লিখতে পারি d dt of cos ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে আমি বলছিলাম দুই নং সমীকরণকে আমাকে কমপক্ষে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করে পাইছি d dt of x সমান a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা, a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা। আমি এখন এই রাশিটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে লিখতে হচ্ছে d dt of dx dt ইকুয়াল, আমার এটা সহ ভিতরে লিখতে পারতাম d dt of a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা, কিন্তু a ওমেগা ধ্রুবরাশি হওয়ার কারণে আমি সেগুলি বের করে দিলাম, সেগুলি কি করে দিলাম, বের করে দিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এই সমীকরণটাকে একটু ডিফারেন্সিয়েট করে টোটাল ক্যালকুলেশন করার চেষ্টা করব। দেখো টোটাল ক্যালকুলেশন করলে কি আসে, আমি এখানে গুণ করে দিলাম, গুণ করে দিলে আমার এখানে মান আসবে d স্কয়ার x dt স্কয়ার, d স্কয়ার x dt স্কয়ার। দেখো আমার ওই যে এক নং সমীকরণ ছিল না, d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল 0, ওখানকার একটা পদ d স্কয়ার dt স্কয়ার x পেয়ে গেলাম। এখন ডান পক্ষতে কি করে না করে সেটা একটু দেখব। a ওমেগা লিখলাম আমরা। দেখো আমি এখানে বলছিলাম যে ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী d dx অফ sin θ সমান cos θ, d dx অফ sin θ সমান কি দিতে cos θ, কিন্তু d dx অফ cos θ সমান d dx অফ cos θ সমান মাইনাস sin θ, d dx অফ cos θ সমান কি দিতে মাইনাস sin θ, d dx অফ cos θ সমান কি দিতে মাইনাস sin θ। এটা ডিফারেন্সিয়েশনের সূত্র আমরা এখানে লিখব। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা, sin ওমেগা t প্লাস ডেল্টা। কিন্তু দেখো এটা কিন্তু থিটা ছিল না, এটা কি ছিল, ওমেগা t প্লাস ডেল্টা ছিল। ওমেগা t প্লাস ডেল্টা হলে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাইলাম, ওমেগা পাইলাম। তাহলে আমি ওমেগাটা এখানে বসাই দিলাম, ইজিলি সহজ করে ফেলতেছি। তাহলে আমরা পাচ্ছি d স্কয়ার x dt স্কয়ার সমান a, এখানে একটা মাইনাস চিহ্ন দিই, এই ওমেগাকে এই ওমেগার সাথে গুণ করে ফেলি, গুণ করে ফেললে ওমেগা স্কয়ার, ওমেগা ইনটু ওমেগা সমান ওমেগা স্কয়ার। আমি এটা একটু দ্রুত করে লিখি, এই মাইনাসটা এখানে লিখে দিয়েছিলাম, এটা এখানে লিখলে a sin ওমেগা t প্লাস ডেল্টা, a sin ওমেগা t প্লাস কি ডেল্টা। কাইন্ডলি একটু দেখো এটা সমান আমরা কিন্তু সমাধান x ধরছিলাম, মনে আছে কিনা দেখো দুই নং সমীকরণ যেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, এটা সমান আমরা কি ধরছি, সেখানে আমরা ধরছিলাম x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, a sin ওমেগা t প্লাস কি ডেল্টা। তাহলে আমরা a sin ওমেগা t প্লাস ওমেগা t প্লাস ডেল্টা সমান যদি x ধরি বা x মনে করে থাকি, তাহলে আমরা এখানে লিখব d স্কয়ার x dt স্কয়ার সমান মাইনাস ওমেগা স্কয়ার x। এখানে লিখব 2 নং হতে, কয় নং হতে, 2 নং হতে। এখন আমি যদি এটাকে একটু পক্ষান্তর করে ফেলি, তাহলে আমরা লিখব d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0। দেখো আমি 2 নং সমীকরণটাকে, যে 2 নং সমীকরণটা 1 নং সমীকরণের সমাধান কল্পনা করেছিলাম, সেই 2 নং সমীকরণকে যখন আমরা ব্যবকলন করেছি, অন্তরীকরণ করেছি, ডিফারেন্সিয়েশন করেছি, সেই ক্ষেত্রে আমরা দুইবার অন্তরীকরণ করার পর 1 নং সমীকরণটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যে 2 নং সমীকরণটা অবশ্যই 1 নং সমীকরণের একটি সমাধান, অবশ্যই 1 নং সমীকরণের একটি কি সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে সরল সন্ধিত গতির ব্যবকলনীয় পদ্ধতিতে সরল সন্ধিত গতির ব্যবকলনীয় সমীকরণের সমাধান নির্ণয়, সরল সন্ধিত গতির ব্যবকলনীয় সমীকরণের কি নির্ণয়, সমাধান নির্ণয়। এখন আমরা যেটা একটু কঠিন টাইপের এবং একটু ইলাবোরেট টাইপের সেটা আমরা করার চেষ্টা করব, প্রমাণ বা সমাধান নির্ণয় করার চেষ্টা করব। অর্থাৎ আমরা মনে করব না, কোনো কিছু মনে মনে না করে সরাসরি উপরোক্ত সমীকরণ থেকে, অর্থাৎ যে সমীকরণটা আমাদের আছে, কোন সমীকরণটা ব্যবকলনীয় সমীকরণ আমরা যেটা নির্ণয় করছিলাম সেখান থেকে সমাধান নির্ণয় করার চেষ্টা করব। আমার ব্যবকলনীয় সমীকরণ ছিল
আমার ব্যবকলনীয় সমীকরণ ছিল সমাকলন পদ্ধতিতে করতেছি, যদি মনে রাখি সমাকলন পদ্ধতি। ব্যবকলনীয় সমীকরণটা ছিল এরকম d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান 0। এটা ছিল 1 নং সমীকরণ। এটা ছিল কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি আমার সমীকরণটা পেয়েছিলাম সরল সন্ধিত গতির ব্যবকলনীয় সমীকরণটা পেয়েছিলাম d স্কয়ার dt স্কয়ার x প্লাস ওমেগা স্কয়ার x সমান 0। আমি এই সমীকরণটাকে 2 ইনটু ওই সমীকরণটার উভয় পাশে 2 ইনটু dx dt দিয়ে গুণ করব। 2 ইনটু কত দিয়ে গুণ করব? dx dt দিয়ে গুণ করব। 2 ইনটু dx dt দিয়ে গুণ করলে দেখো এরকম হবে কিনা, 2 dt dx 2 dt dx কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবা প্লিজ, ইনটু d স্কয়ার x dt স্কয়ার প্লাস 2 ইনটু dx dt ইনটু ওমেগা স্কয়ার x সমান 0। উভয় পাশে আমি কি দিয়ে গুণ করছি রে? উভয় পাশে 2d dt of x দ্বারা কি করছি রে? গুণ করছি, x দ্বারা গুণ করছি। উভয় পাশে 2d dt of x দ্বারা কি করছি? গুণ করছি। কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবা প্লিজ। দেখো আমরা তাহলে কি করতে পারি, আমরা এখন এখানে একটু ক্যালকুলেশন করব। দেখো dx dt সমান, আমরা জানি যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়, তাহলে আমরা লিখব 2 v। এটা সমান আমরা কি লিখছি? v লিখছি। এটাকে একটু ব্যাকে লিখব। ব্যাকে লিখলে দেখো আমরা এভাবে লিখতে পারি কিনা, d dt of dx dt, d dt of dx dt। কারণ আমরা এটাকে গুণ করলে আবার এটা পাবো, এটাকে গুণ করলে আবার কোনটা পাবো? উপরেরটা পাবো। এইজন্য একটু কি লিখলাম যে ভেঙে লিখলাম যে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে একটু যদি এভাবে লিখি, প্লাস 2x ইনটু 2x ইনটু ওমেগা স্কয়ার dx dt সমান 0। দেখো আমি এটাকে আরেকটু সুন্দর করে লিখলে আমরা লিখতে পারি ওমেগা স্কয়ার ইনটু 2x, ওমেগা স্কয়ার ইনটু 2x dx dt। কিভাবে লিখলাম? এই dx dt এদিকে নিয়ে আসলাম, এই x এর সাথে 2 গুণ করলাম, এই ওমেগা স্কয়ারটা এখানে লিখলাম, তার মানে ওমেগা স্কয়ার ইনটু 2x dx dt সমান 0। dx dt সমান কি? 0। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এইটা সমান যদি v লিখি, এটা সমান v লিখতে পারি তো? এটা সমান v লিখতে পারি কিনা? যদি এটা সমান v লিখি তাহলে আমরা পাবো 2b d dt of v, 2b d dt of v প্লাস দেখো 2v d dt of v প্লাস ওমেগা স্কয়ার ইনটু 2x dx dt সমান 0। 2x dx dt সমান 0। আমি কি লিখলাম? dx dt সমান v লিখলাম। কারণ আমরা জানি যে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। সময়ের সাপেক্ষে কার পরিবর্তনের হারকে বেগ বলা হয়? সরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। এখন দেখো এই সমীকরণটা নিচেও dt আছে, অর্থাৎ এই পদটার নিচে dt আছে, এই পদটার নিচে dt আছে। আমি dt গুলি কি করে দেব? বেনিশ করে দেব। dt গুলি যদি আমি বেনিশ করে দিই তাহলে দেখো আমি কি লিখতে পারি, 2b db প্লাস ওমেগা স্কয়ার 2x dx সমান 0। দেখো আমি উভয় পাশে dt দ্বারা গুণ করলে, উভয় পাশে dt দ্বারা গুণ করলে, dt দ্বারা গুণ করলে তাহলে এখানে একটা dt আসবে, সেই dt এর সাথে এটা চলে যাবে, এখানে একটা dt আসবে, সেই dt এর সাথে এখানে এটা চলে যাবে, এবং dt এর সাথে 0 গুণ করলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমার টোটাল ইকুয়েশনটা দাঁড়াচ্ছে 2v dv প্লাস ওমেগা স্কয়ার 2x dx, ওমেগা স্কয়ার 2x dx। এখন আমি কি করব? এখন আমি এই সমীকরণটা উভয় পাশে সমাকলন করব। এটাকে সমাকলন করে পাই, এখন সমাকলন করে পাই, দেখো সমাকলন করলে কি পাই? সমাকলন করে পাই কি পাই? দেখো এটা শুধু ভাবে সমাকলন করলে 2 টা সামনে নিয়ে আসি, 2 ইন্টিগ্রেশন v dt, 2 ইন্টিগ্রেশন v dv। লেখা বুঝতেছি কিনা দেখিও, না বুঝতে কাইন্ডলি জানাইও। 2 ইন্টিগ্রেশন v dv। আমি 2 এর সামনে সমাকলনের চিহ্নটা দিলাম না কেন? কারণ 2 ধ্রুব রাশি, 2 এর কোনো পরিবর্তন হবে না, সেজন্য 2 এর আগে সমাকলনের চিহ্নটা দিই নাই। এখানেও আমি সেম করতে পারি, এখানেও আমি কি করতে পারি?
পারি সেট করতে পারি এখানে দেখো ওমেগা স্কয়ার ধ্রুব রাশি ওমেগা স্কয়ার সমান আমি বের করে দেব 2 ওমেগা স্কয়ার ইন্টিগ্রেশন x dx সমান ইন্টিগ্রেশন x dx সমান আমি এখানে কি লিখব ইন্টিগ্রেশন 0 dx ইন্টিগ্রেশন কি dx 0 dx আমি উভয় পাশে যদি সমাকলন করি তাহলে এটাকে সমাকলন করলে এটাকেও সমাকলন করতে হবে এটাকেও সমাকলন করতে হবে আমরা জানি যে সমাকলন করলে একটি সমাকলনীয় ধ্রুবক যোগ করতে হয় একটি সমাকলনীয় ধ্রুবক কি করতে হয় যোগ করতে হয় তাহলে এখন দেখো এখানে কি লিখতে পারি 2 ইন্টিগ্রেশন x dx ইন্টিগ্রেশন কি dx x dx কাইন্ডলি একটু দেখবা ইন্টিগ্রেশন x dx আমি x dx না লিখে x টু দি পাওয়ার n dx লিখি ইন্টিগ্রেশনের প্রথম সূত্র ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx মানে হচ্ছে যে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এখানে দেখো b এর উপরে পাওয়ার 1 x এর উপরে পাওয়ার 1 তাহলে আমি এখানে লিখব ইন্টিগ্রেশন v dv b মানে হচ্ছে b টু দি পাওয়ার 1 তাহলে আমি লিখব v to the power 1 plus 1 by 1 plus 1 তার মানে v স্কয়ার বাই 2 v স্কয়ার বাই কত 2 তাহলে আমি এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন v dv সমান v স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন v dv সমান কত v স্কয়ার বাই 2 প্লাস 2 ওমেগা স্কয়ার x dx সমান হবে x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই কত 2 এখানে এই সমীকরণটা যেহেতু ধ্রুব রাশিকে সমাকলন করা যায় না সেজন্য এখানে একটি সমাকলনীয় ধ্রুবক c আসবে কারণ এটার মান আসবে 0 এর সাথে আমি বলছিলাম যে সমাকলন করার সময় প্রত্যেকবার একটি কি যোগ করতে হয় সমাকলনীয় ধ্রুবক যোগ করতে হয় তাহলে এখানে একটি সমাকলনীয় ধ্রুবক কি আসলো c আসলো সমাকলনীয় ধ্রুবক কি আসলো c আসলো প্রিয় শিক্ষার্থী না বুঝলে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাইও স্যার আমি বুঝতেছি না আমি চেষ্টা করব বারবার কি করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য দেখো এখন আমি কি করতে পারি এখন আমি 2 গুলি ভ্যানিশ করে দিতে পারি 2 ভ্যানিশ করলে এখান থেকে 2 চলে যাবে 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 বাকি থাকবে v স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান c v স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান কি c এটাকে আমি 2 নং সমীকরণ দিতে পারি এটাকে কয় নং সমীকরণ দিতে পারি 2 নং সমীকরণ দিতে পারি কয় নং সমীকরণ দিতে পারি 2 নং সমীকরণ দিতে পারি এখন দেখো কাইন্ডলি প্রিয় শিক্ষার্থী আমি এটাকে যদি আরেকটু মডিফাইং করে লিখি আরেকটু ইলাবোরেটলি লিখি আমরা v সমান জানি যে dx dt v সমান কি জানি dx dt তাহলে v স্কয়ার সমান কি হবে dx dt হোল স্কয়ার dx dt হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান c এটাকে আমি কয় নং দিলাম 3 নং সমীকরণ দিলাম যদি আমাদের কোনো কারণবশত লাগে সেজন্য আমি সমীকরণটা চিহ্নিত করে রাখলাম পরে যদি লাগে আমরা ইউজ করব না লাগলে ওটা ইউজ করব না এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এখন কি করতে পারি এখন যখন কোন একটি স্ট্রিং সর্বোচ্চ সরণে পৌঁছে কোন একটা স্ট্রিং যখন সর্বোচ্চ সরণে পৌঁছে সেই ক্ষেত্রে তার কি হয়ে যায় সরণের পরিবর্তন শূন্য হয়ে যায় সরণের পরিবর্তন কি হয়ে যায় শূন্য হয়ে যায় আবার বলতেছি কোন একটি স্ট্রিং যদি সর্বোচ্চ সরণে পৌঁছায় অর্থাৎ dx dt এর মান কি হবে সময়ের সাপেক্ষে dx dt এর মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে সর্বোচ্চ সরণ মানে হচ্ছে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করা সর্বোচ্চ সরণ মানে কি করা সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করা অর্থাৎ কোনো বস্তু যদি চরম বিন্দুতে চলে যায় চরম বিন্দুতে কোনো বস্তুর মান সব সময় কি থাকে ধ্রুব থাকে তাহলে আমরা লিখতে পারি যখন dx dt সমান 0 যখন dx dt সমান 0 বা সরণ সর্বোচ্চ যখন dx dt সমান 0 বা সরণ সর্বোচ্চ তখন x ইকুয়াল a x ইকুয়াল কি a কেন x ইকুয়াল a এটা হচ্ছে সর্বোচ্চ বিস্তার যখন সরণ সর্বোচ্চ হবে তখন বিস্তারের সমান হবে তখন কার সমান হবে সর্বোচ্চ বিস্তারের সমান হবে এবং সেই ক্ষেত্রে dx dt এর পরিবর্তন অবশ্যই 0 হবে dx dt এর পরিবর্তন 0 হবে আমি বলছি কি যখন dx dt সমান 0 হবে অর্থাৎ x এর পরিবর্তন সময়ের সাপেক্ষে শূন্য হবে অর্থাৎ সরণ সর্বোচ্চ হবে তখন x ইকুয়াল a বা ধ্রুব রাশি হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে ধ্রুব রাশি হয়ে যাবে এখন আমি 3 নং সমীকরণ থেকে লিখতে পারি কাইন্ডলি একটু দেখবা 3 নং সমীকরণ থেকে লিখতে পারি যদি এটার মান 0 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 0 হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x এর মান তখন কি ছিল a স্কয়ার সমান c দেখো আমি আবার বলতেছি
যখন x এর পরিবর্তন সময়ের সাপেক্ষে x এর পরিবর্তন শূন্য অর্থাৎ সরণ সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করে তখন x সমান হবে বিস্তার। x সমান হবে কি কোন কম্পনরত বস্তুর বিস্তার, অর্থাৎ এটি একটি ধ্রুব রাশি। সেই ক্ষেত্রে এই মানগুলো যদি আমি 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে dx dt এর মান 0, x এর মান 1, তাহলে আমি 3 নং সমীকরণ থেকে পাই 0 স্কয়ার e প্লাস ওমেগা স্কয়ার a স্কয়ার সমান c। ওমেগা স্কয়ার a স্কয়ার সমান কি c। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি c ইকুয়াল ওমেগা স্কয়ার a স্কয়ার সমান c ইকুয়াল ওমেগা স্কয়ার a স্কয়ার, বা এটাকে আমি 4 নং সমীকরণ দিতে পারি। এটা কয় নং সমীকরণ দিতে পারি? 4 নং সমীকরণ দিতে পারি। এই 4 নং সমীকরণের মানটা আমি 3 নং সমীকরণে বসাবো। কয় নং সমীকরণে বসাবো? 3 নং সমীকরণে বসাবো। 3 ও 4 হতে পাই, 3 ও 4 হতে পাই। দেখো 3 নং সমীকরণ ছিল এরকম dx dt হোল স্কয়ার, dx dt হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x, ওমেগা স্কয়ার x স্কয়ার, ওমেগা স্কয়ার কি স্কয়ার x স্কয়ার সমান আমার c ছিল না 3 নং সমীকরণে, এই c এর মান 4 নং সমীকরণ থেকে আমরা কত পাইলাম? ওমেগা স্কয়ার a স্কয়ার পাইলাম। ওমেগা স্কয়ার কত স্কয়ার পাইলাম? a স্কয়ার পাইলাম। তাহলে আমরা কি পাচ্ছি? 3 নং সমীকরণের মান যদি আমি 4 নং সমীকরণ 4 নং সমীকরণের মান যদি আমি 3 নং সমীকরণে বসাই, 4 নং সমীকরণের মান যদি আমি 3 নং সমীকরণে বসাই, সেই ক্ষেত্রে আমরা পাই dx dt হোল স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান ওমেগা স্কয়ার a স্কয়ার। ওমেগা স্কয়ার কি স্কয়ার? a স্কয়ার। এখন দেখো আমি কি পাই, এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাই একটু কাইন্ডলি দেখো। আমি এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি বা dx dt মানে ছিল কি v না, তাহলে আমি এখানে সরাসরি লিখি v স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার সমান ওমেগা স্কয়ার a স্কয়ার, বা আমি এখান থেকে লিখতে পারি v স্কয়ার সমান ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x স্কয়ার। কাইন্ডলি একটু দেখবা প্লিজ, d dt অফ x সমান আমরা পাইছিলাম v, সেজন্য আমি d dt x হোল স্কয়ার সমান v স্কয়ার লিখছি। ওমেগা স্কয়ার x স্কয়ার লিখছিলাম, ওমেগা স্কয়ার a স্কয়ার লিখছিলাম, এটা c এর মান পাইছিলাম। এখন আমি ওমেগা স্কয়ার x স্কয়ার কে কি করলাম? পক্ষান্তর করলাম। পক্ষান্তর করে আমি কি নেব? ওমেগা স্কয়ার কমন নিয়ে নেব। ওমেগা স্কয়ার কমন নিলে v স্কয়ার সমান ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওমেগা স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস কি স্কয়ার? x স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, বা v সমান a স্কয়ার রুট অফ ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওমেগা স্কয়ার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, v সমান আমরা লিখতে পারি এটার বর্গমূল করলে ওমেগা স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। অর্থাৎ কোন একটি বস্তু যদি সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনরত অবস্থায় থাকে, কোন একটি বস্তু যদি সরল সন্ধিত স্পন্দনে স্পন্দনরত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে বস্তুটির বেগ হবে v সমান ওমেগা ইনটু a স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। a স্কয়ার মাইনাস x স্কয়ার a হচ্ছে ওই সময়ে কম্পনরত বস্তুটির সর্বোচ্চ বিস্তার এবং x হচ্ছে ওই সময়ের সরণ, ওই সময়ের কি সরণ। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমি পেয়েছিলাম v সমান ওমেগা ইনটু স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমি ক্যালকুলেশন করার জন্য এই v কে dx dt আকারে লিখব। এই v কে dx dt আকারে লিখব, dx dt আকারে লিখব। dx dt আকারে লিখলে আমরা পাবো ওমেগা স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমি তোমাদের v বা ব্যাখ্যা বোঝানোর জন্য আমি dx dt থেকে v এ নিয়ে গেছিলাম। আমি এখন টোটাল ক্যালকুলেশনে যাওয়ার জন্য v এর পরিবর্তে dx dt লিখলাম। এখন আমি একান্তরকরণ করব। তোমরা তো একান্তরকরণ করতে জানো, একান্তরকরণ করতে জানো তো? একান্তরকরণ তোমরা করতে জানো। আমি এখন একটু একান্তরকরণ করার চেষ্টা করব। একান্তরকরণ কিভাবে করব? দেখো x এর পাশে x কে নিয়ে আসবো, অন্যগুলিকে অন্যগুলির পাশে নিয়ে যাব। তাহলে আমি এখানে লিখতে পারি dx, এটাকে একান্তরকরণ করে নিচে নিয়ে আসবো a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান ওমেগা dt। ওমেগা কি dt। আবার বলতেছি একান্তরকরণ করব। একান্তরকরণ করলে আমি x অলাগুলি x যুক্তগুলি এক পাশে নিয়ে আসব এবং অন্যান্যগুলি কি করব? অন্য পাশে নিয়ে যাব। x অলাগুলি এক পাশে নিয়ে আসব, অন্যগুলি এক পাশে নিয়ে যাব। কাইন্ডলি লেখাগুলি বুঝে গেলে বলিও,
বোঝা না গেলেও আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি চেষ্টা করব বোঝা যায় মতো করে লেখার জন্য, এবং শব্দ বোঝা না গেলে, সাউন্ড শোনা না গেলে বলিবে, আমি চেষ্টা করব সাউন্ডগুলি শোনা যায় মতো করে বলার জন্য। প্রিয় শিক্ষার্থী, অনেক সহজ করে আমি করে দেখানোর চেষ্টা করতেছি, না বুঝলে সেটা আমার করার কিছু নেই, তারপরেও তোমরা যদি আমাকে জানাও আমি সর্বোচ্চটাই চেষ্টা করব। এখন প্রিয় শিক্ষার্থী, আমি সর্বশেষ ক্যালকুলেশনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আমি আবার এটাকে সমাকলন করব, আবার কি করব, সমাকলন করব। সমাকলন করলে আমরা এটাকে এভাবে লিখব, dx স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান ইন্টিগ্রেশন ওমেগা dt। ওমেগা ধ্রুব রাশি, সুতরাং ওমেগার কোনো কি নেই এখানে কাজ নেই, এজন্য আমি ওমেগাকে কি করে দেব, বের করে দেব। ওমেগা ইন্টিগ্রেশন dt, ওমেগা ইন্টিগ্রেশন কি dt। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যখন সমাকলন করতে যাব, সমাকলন যখন আমরা করতে যাব হায়ার লেভেলে যখন আমরা সমাকলন করতে যাব, তখন আমরা এরকম একটি সূত্র পাবো, ইন্টিগ্রেশন dx স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, ইন্টিগ্রেশন dx স্কয়ার রুট অফ ইন্টিগ্রেশন dx বাই স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই সমীকরণটা এরকম কোন সূত্র, এটা একটি সূত্র, এই সূত্র থেকে আমরা পাবো যে sin ইনভার্স, দেখো এটা একটা সূত্র, ইন্টিগ্রেশন dx বাই স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই সূত্রের সমাধান হবে sin ইনভার্স a বাই x, sin ইনভার্স p বাই x, a বাই x, সরি sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a, x বাই a। তাহলে এই সূত্র যদি আমি এখানে প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো, দেখো এই সূত্র প্রয়োগ করলে এখানে যদি স্মল a পরিবর্তে আমি ক্যাপিটাল A বসাইছি, তাহলে আমরা এখানে লিখব sin ইনভার্স x বাই ক্যাপিটাল A ইকুয়াল ওমেগা ইন্টিগ্রেশন dt। দেখো ইন্টিগ্রেশনের একটা সূত্র আমি কিছুক্ষণ আগেই দেখেছিলাম, x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ঠিক আছে কিনা? এখন মনে করো এখানে কিছু নেই, অর্থাৎ ভিতরে কিছু নেই, এখানে কিছু নেই মানে x ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন dx মানে এখানে মাঝখানে অবশ্যই একটা 1 আছে, কি আছে 1 আছে, অর্থাৎ এটা এরকম হবে ইন্টিগ্রেশন 1 ইনটু dx, ইন্টিগ্রেশন 1 ইনটু কি dx। এখন এই 1 সমান আমরা এভাবে লিখতে পারি, কি দেখো তো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 0 dx, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি যে x টু দি পাওয়ার 0 সূচকীয় রাশি, এই ক্ষেত্রে x টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে আমি এটাকে যদি এইভাবে সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো, দেখো x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, তার মানে x টু দি পাওয়ার 1 বাই 1, তার মানে টোটালি কি থাকবে, x থাকবে। তাহলে আমি এখান থেকে ইন্টিগ্রেশন dt সমান পাচ্ছি t, ইন্টিগ্রেশন dt সমান কি পাচ্ছি, t পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে, অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং মজাদার একটা টপিকস, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে, অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি এখন এটাকে কি করব, আমি sin ইনভার্সটা ওই পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ডান পাশে নিয়ে গেলে আমরা পাবো x বাই a ইকুয়াল sin ওমেগা t, x বাই a ইকুয়াল sin ইনভার্স ওমেগা t। এর আগে আমাকে দেখো, আমি প্রথমেই বলছিলাম, যখন কোন সমীকরণকে বা কোন পদকে সমাকলন করা হয়, তখন সমাকলন করার সাথে সাথে একটি সমাকলনীয় ধ্রুবক যোগ করতে হয়। যেমন আমরা পূর্ববর্তী সমাকলনে c রাশিটা যোগ করেছিলাম, এখানেও একটি সমাকলনীয় ধ্রুবক আমাকে যোগ করতে হবে। আমি সেই সমাকলনীয় ধ্রুবকের নাম দিলাম ডেল্টা। এখানে আমরা লিখব ডেল্টা সমাকলনীয় ধ্রুবক, ডেল্টা সমাকলনীয় কি ধ্রুবক। তাহলে আমরা এখানে পাবো sin ওমেগা t প্লাস ডেল্টা, sin ওমেগা t প্লাস কি ডেল্টা, বা x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল্টা, a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটাকে আমি 4 নং সমীকরণ দিলাম, 5 নং সমীকরণ দিলাম, কয় নং সমীকরণ দিলাম, 5 নং সমীকরণ দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে 5 নং সমীকরণ হলো 1 নং সমীকরণের একটি সমাধান, 5 নং সমীকরণ হলো 1 নং সমীকরণের একটি কি সমাধান, 5 নং সমীকরণ হলো 1 নং সমীকরণের একটি সমাধান, যেটা আমরা ব্যবকলন পদ্ধতিতে প্রমাণ করে দেখিয়েছিলাম। যদি কোনো একটি বস্তু সরল সন্ধিত গতিতে স্পন্দনরত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে বস্তুটির ব্যবকলনীয় সমীকরণ d স্কয়ার
dt স্কয়ার x প্লাস ওমেগা স্কয়ার x সমান 0 সমীকরণটির সমাধান আমরা দেখিয়েছিলাম x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা, সেটা আমরা সমাকলন পদ্ধতিতেও করে দেখালাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যদি সময় t সমান 0 হয়, t সমান 0 মানে কি রকম, আদি দশায় থাকে, বস্তুটি কোন দশায় থাকে, অর্থাৎ কম্পনের শুরুতে থাকে, কম্পনের কি থাকে, শুরুতে থাকে। সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে এই একদম 5 নং সমীকরণ থেকে পাই, কয় থেকে পাই, 5 নং সমীকরণ থেকে x সমান a sin ওমেগা ইনটু 0 প্লাস ডেল্টা, বা x ইকুয়াল a sin ডেল্টা, a sin কি ডেল্টা, এটাকে সমীকরণ 6 দিলাম। সমীকরণ 6 হচ্ছে কোন একটি কম্পনরত বস্তু, কি রকম কম্পনরত, সরল সঞ্চিত স্পন্দনে কম্পনরত বস্তু যদি সময়ের শুরুতে সরণ কল্পনা করি, সরণ হিসাব করি, সেই ক্ষেত্রে সময়ের শুরুতে সরণ হবে x সমান a sin ডেল্টা, a sin ডেল্টা। ডেল্টা হচ্ছে t সমান 0 সময়ে দশা কোণ, t সমান 0 সময়ে কি কোণ, দশা কোণ। আবার বলতেছি, t সমান 0 সময়ে কি কোণ, দশা কোণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সরল সঞ্চিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ বুঝতে পারছো, এবং ব্যবকলনীয় সমীকরণ যে দুই পদ্ধতি, ব্যবকলনীয় সমীকরণের সমাধান যে দুই পদ্ধতিতে নির্ণয় করা যায়, ব্যবকলন পদ্ধতি বা সমাকলন পদ্ধতি, দুটাই অত্যন্ত ভালোভাবে বুঝতে পারছো। আমরা ইনশাআল্লাহ আগামী দিন আরো ভালোভাবে নতুন টপিকসগুলি বোঝানোর চেষ্টা করব এবং ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি গতদিনের মতন আবারও বলতেছি, জীবনটা তোমাদের, জীবনে সফলতা অর্জনটাও তোমাদের। তুমি সফলতা অর্জন করলে পুরো পৃথিবী তোমাকে চিনবে, পুরো বিশ্ব তোমাকে সম্মান করবে, পুরো বিশ্ব তোমার পিছনে ঘুরবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি বিফল হয়ে যাও, পৃথিবী থেকে তোমাকে দূরে বিচ্ছিন্ন করে দেবে সবাই, কারণ এই বিশ্বটা স্বার্থপরের মতন আচরণ করে, শুধুমাত্র বিজয়ীদের সাথে থাকে, পরাজিতদের সাথে বিশ্বটা থাকে না, কেউ পরাজিতের সাথে সংযুক্ত হতে চায় না। তাই তুমি যদি সময়কে মূল্য দিয়ে পড়ালেখা করে নিজের জীবনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারো, সম্মানের স্থানে অধিষ্ঠিত করতে পারো, তাহলে সাধারণ থেকে শুরু করে অসাধারণ পর্যন্ত তোমাকে স্যালুট করবে। কিন্তু তুমি যদি সব কিছু করার পরও সময়ের মূল্য না দিয়ে, সময় পাওয়ার পরও সময়ের মূল্য না দিয়ে, সময়কে গুরুত্ব না দিয়ে, তুমি যদি তোমার জীবনকে সফলতার দিকে এগিয়ে না নিয়ে বর্তমান যেমন আছো ঠিক তেমনিই থাকো, তাহলে তুমি দেখবা তোমার আশেপাশের মানুষগুলিও কদিন পরে কেমন জানি অপরিচিতের মতো মনে হচ্ছে। তাই এখনো সময় আছে, আমি বলবো এখনো সময় আছে, পড়ো, বেশি বেশি করে পড়ো, যেন সর্বোচ্চ অর্জনটা অর্জন করতে পারো। ভালো থেকো, আমার জন্য দোয়া করিও। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।